The children of the night. কি সুন্দর সুর তাদের গলায়, শিশুগুলোর এই অদ্ভুত কান্না। এই কান্না শুনলে হঠাৎই ঘুম ভেঙে যায়। কোনো এক অদৃশ্য জাদু বলে সেই কান্না বহু দূর থেকে শুনতে পাওয়া যায়। আর দেশটা জল জলে চোখে এদের দিকে চেয়ে লোভ হয়। কাদের? গভীর জঙ্গলের প্রাণীগুলোর। তবে যে সে প্রাণী নয়, রক্তের পিপাসা মেটানোর জন্য দূর দূর থেকে হাওয়ায় উড়ে আসে এরা। যে নামে তাদের সবাই চেনে, সেই নামেই ডাকা হোক তাদের। অনন্তকাল ধরে যারা রক্তের জন্য অপেক্ষা করে চলেছে, হেঁটে চলেছে বহুদিন। The Nosferatu beyond death. The vampire. শার্লক হোমস এই চরিত্রটা আমাদের সকলেরই প্রিয়। আর স্যার আর্থার কোনান ডয়েলের এই যুগান্তকারী সৃষ্টি নিয়ে অডিও স্টোরি অনেকবারই হয়তো তোমরা শুনেছ, কিন্তু আজ একেবারে অন্যরকম একটি উপস্থাপনায় এই গল্পটি তোমরা শুনবে। তোমাদের অবশ্যই ভালো লাগবে, কথা দিচ্ছি। আর তারপর কিন্তু গল্পটা প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে আর দেরি না করে শুরু করছি কাউন্টলেস টেলসের আজকের নিবেদন, শার্লক হোমসের অ্যাডভেঞ্চার, দ্য অ্যাডভেঞ্চার অফ সাসেক্স ভ্যাম্পায়ার। November 46, Old Jewry. Vampire? পড়োই না। আরে পড়ছি, দাঁড়াও। মহাশয়, মিনসিং লেনের টি ব্রোকার ফার্গুসন্স অ্যান্ড মুরহেডস কোম্পানির অন্যতম কর্ণধার মিস্টার রবার্ট ফার্গুসন আমাদের মক্কেল। তিনি হঠাৎই ভ্যাম্পায়ার প্রসঙ্গে বর্তমানের যাবতীয় তথ্য জানতে যে একটি চিঠি পাঠিয়েছেন। যেহেতু আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন মেশিনারি নিয়ে ডিল করে, আর উপরোক্ত বিষয়টি একেবারেই আমাদের পরিধির মধ্যে পড়ে না, সে কারণে আমরা এ প্রসঙ্গে মিস্টার ফার্গুসনকে আপনার সঙ্গেই দেখা করে আলোচনা করবার জন্য সুপারিশ করেছি। ম্যাটিল্ডা ব্রিগসের কেসে বুঝতেই পারছেন আমরা আপনার সাফল্যের কথা ভুলিনি, আর সে কারণেই আমাদের এই সিদ্ধান্ত। আপনার বিশ্বস্ত মরিসন, কেয়ার অফ মরিসন অ্যান্ড ডড। খুঁটিয়ে চিঠিটা আগাগোড়া বারবার চোখ বুলিয়েও তার মর্মোদ্ধার করতে পারলাম না। খানিক আগের শেষ ডাকে এসেছে চিঠিটা। একবার চোখ বুলিয়েই হোমস সেটা হাসতে হাসতে ছুঁড়ে দিয়েছে আমার দিকে। চিঠিটা থেকে মুখ তুলতেই তার চোখে চোখ পড়ল। আগেই বলে দিই, ম্যাটিল্ডা ব্রিগস কিন্তু কোনো মহিলা নয় হে, ওটা একটা জাহাজের নাম। যদিও সে দানবীয় গল্প শোনার জন্য আজকের দুনিয়া এখনো প্রস্তুত হয়নি, সে ছাড়ো, বাদ দাও সব। এবার আমার কথা হলো, ভ্যাম্পায়ারের ব্যাপারে আমরা কি বা কতটুকুই বা জানি। তবে বসে না থেকে এর সম্পর্কে একটু পড়াশোনা করে নেওয়া ঢের ভালো। শেষকালে কিনা গ্রিমসের সেই রূপকথা নিয়ে তদন্তে নামতে হলো। ওয়াটসন, হাত বাড়িয়ে ওই 5th ভলিউমখানা একবার পারো তো। হাত বাড়িয়ে রোমান হরফে 5 অর্থাৎ ভি মার্কা পেল্লায় বইখানা পেড়ে
এগিয়ে দিলাম শার্লকের দিকে। এ পর্যন্ত বিভিন্ন সূত্রে জোগাড় করা নানা রকম তথ্য আর পুরনো মামলার বিবরণ সব এতে লেখা আছে। গ্লোরিয়া স্কটের সমুদ্র যাত্রা, দ্যাট ওয়াজ এ ব্যাড বিজনেস। তবে যদিও পরে তুমি এর ওপর গল্প লিখেছিলে এবং স্বভাবতই সেজন্য তোমাকে বাহবা দিতে পারিনি। ভিক্টর লিঞ্চ, ওহ সেই জালিয়াতটা। তারপর বিষধর সেই গিরগিটি গিলা, রিমার্কেবল কেস ওটা। সার্কাসের সেই মেয়েটা ভিক্টোরিয়া, ভাইপার্স ফিগার। এই তো মিলেছে। সূচিপত্রটা সত্যিই তোফা, মানতেই হবে। মন দিয়ে শোনো ওয়াটসন, হাঙ্গেরিতে ভ্যাম্পায়ারের হানা, আর এই তো আবার ট্রান্সিলভেনিয়াতে ভ্যাম্পায়ারের উৎপাত। কৌতূহলী গলায় পরপর পাতাগুলো উল্টে উল্টে পড়ে গেল হোমস। খানিক বাদে হতাশ হয়ে বইখানা নামিয়ে রাখল। না ওয়াটসন, এ একেবারে বিশ্রী ব্যাপার, ভয়ানক, যাচ্ছে তাই। কফিনের মরার হৃৎপিণ্ডে কাঠের কেজ ঢুকে আটকে রাখা হয় যাতে তারা ভ্যাম্পায়ার হতে না পারে। এ নিছকই পাগলামি, এসব আমাদের কোনো কাজে লাগবে? হোমস, তুমি ভুলে যাচ্ছ যে শুধু মরা নয়, জীবন্ত মানুষেরও ভ্যাম্পায়ার হওয়ার অনেক ঘটনা আছে। আমি নিজে এরকম বেশ কিছু ঘটনা জানি যে একসময় স্কটল্যান্ড বা ব্রিটিশ কাউন্টির অনেক বয়স্ক মানুষেরাই ছেলে ছোকরার তাজা রক্ত পান করত। ঠিক বলেছ ওয়াটসন, তবে এই যুগে ভ্যাম্পায়ার শব্দটির সঙ্গে যদি কেউ কোনো ভৌতিক কর্মকাণ্ডকে মিশিয়ে ফেলে তবে তার ধারে কাছে আমরা মোটেও যাব না। তাই ভয় হচ্ছে মিস্টার ফার্গুসনের এই কেস হয়তো শেষ পর্যন্ত নিতে পারবো না। এই তো ওর লেখায় আর একটা চিঠিও এসেছে, দেখা যাক কি লিখেছেন। দ্বিতীয় চিঠিখানা খুলে মন দিয়ে পড়তে লাগলো হোমস। চিঠির বিষয়বস্তু যে তার কৌতূহল বাড়াচ্ছে তা তার চোখের চাহনিতে তাকিয়েই বুঝতে পারলাম। পড়া শেষ হলে চিঠিখানা দু আঙুলে ঝুলিয়ে খানিকক্ষণ দু চোখ বুজে কি যেন ভাবল সে। তারপর আচমকা চোখ মেলে বলে উঠল, চিজম্যানস ল্যাম্বার্লি। ওয়াটসন, এই ল্যাম্বার্লি জায়গাটা কোন দিকে জানো? ওই তো সাসেক্সে, সাউথ অফ হরস্যামে। তাহলে তো বেশি দূরে নয়। আর চিজম্যানস ওটা কোথায়? এই জায়গাটা আমি চিনি হোমস। ওই নামে এক ভদ্রলোক কয়েকশো বছর আগে ওখানে অনেকগুলো বাড়ি কিনেছিলেন। তারই নামে জায়গাটার নাম দেওয়া হয়েছে। ওই যেমন ওডলিজ, হাভেস, ক্যারিটোনস। এখন মানুষগুলোকে সবাই ভুলে গেছে, কিন্তু ওদের বাড়িগুলো তাদের নাম আজও বহন করছে। আমাদের এই কেসে যাওয়ার আগে চিজম্যানস ও ল্যাম্বার্লির ব্যাপারে বিশদে জেনে নিতে হবে। এই দেখো, রবার্ট ফার্গুসন দেখছি তোমাকে চেনেন। কি বলো, আমাকে? নিজেই পড়ে দেখো। ডিয়ার মিস্টার হোমস, বড় অদ্ভুত এক সমস্যার সম্মুখীন হয়েছি আমি, যে কারণে আমার উকিল সমাধানের জন্য আপনার সঙ্গে দেখা করতে বলেছে। আমার প্রথম পক্ষে স্ত্রী আমাদের এক ছেলে রেখে মারা যাওয়ার প্রায় 5 বছর বাদে আমি আবার বিয়ে করি। আমার দ্বিতীয় পক্ষের স্ত্রী পেরুর মেয়ে, খুব সুন্দরী, তাতে কোনো সন্দেহ নেই। আমার স্ত্রীর বাবা নিজে পেরুর এক নামী ব্যবসায়ী। স্ত্রী নিজে যেমন নরম মনের মানুষ, আমাকেও তেমনি মন প্রাণ দিয়ে ভালোবাসে। এভাবেই চলছিল, কিন্তু হঠাৎই তাকে নিয়ে এমন এক সমস্যা তৈরি হয়েছে যার ফলে আমার জীবনে দেখা দিয়েছে এক দুর্বিষহ অশান্তি, যা স্বামী স্ত্রীর মাঝখানে গড়ে তুলেছে এক বিস্তর দূরত্ব। আমার প্রথম স্ত্রীর ছেলের নাম জ্যাক, বয়স 15। পরের পক্ষেরও একটি ছেলে আছে, তার বয়স বড়জোর বছর খানেক। ছোটবেলায় এক দুর্ঘটনার শিকার হয়েছিল জ্যাক। আমার স্ত্রী তা জেনেও পরপর 2 দিন তাকে বেধড়ক মেরেছে।
একবার তো লাঠি দিয়ে মারতে মারতে তার হাত কালশিটে ফেলে দিয়েছিলেন। তাই বলে শুধু যে সতীনের ছেলের ওপর আমার স্ত্রী গায়ের ঝাল মেটান তা ভাববেন না। রেগে গেলে নিজের 1 বছরের ছেলেকে মারতেও তিনি দ্বিধা করেন না। মাসখানেক আগের ঘটনা, আমারই 1 বছরের ছোট্ট ছেলের কান্না শুনে নার্স ছুটে এসে দেখে আমার স্ত্রী কচি ছেলের ঘাড় সজোরে কামড়ে ধরেছে, দরদর করে ঘাড় থেকে রক্ত গড়াচ্ছে। ওই দৃশ্য দেখে নার্স স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায়। আমাকে তখনই ঘটনার বিবরণ দিতে যায়, কিন্তু আমার স্ত্রীর অনেক অনুরোধে শেষ পর্যন্ত ওই ঘটনার কথা নার্স বলতে পারেনি নিজে মুখে। ব্যাপারটা চেপে রাখার জন্য আমার স্ত্রী নাকি তাকে নগদ কিছু টাকাও দিয়েছিলেন। নার্স এরপর আমার কচি ছেলেটিকে সব সময় নজরে নজরে রাখতে লাগলেন, যাতে আমার স্ত্রী তার ধারে কাছেও না ঘেঁষে। কিন্তু শেষ পর্যন্ত ব্যাপারটা আমার কাছে চাপা রইল না। নার্স নিজেই আমাকে তার নিজের চোখে দেখা ঘটনার কথা খুলে বললেন। স্বাভাবিকভাবে এ কথা আমি গোড়ায় বিশ্বাস করিনি, হেসে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু বললে বিশ্বাস করবেন না মিস্টার হোমস, ঠিক তখনই আমার ছোট ছেলেটিকে পাশের ঘর থেকে তীব্র যন্ত্রণায় কেঁদে উঠতে দেখলাম। নার্সকে সঙ্গে নিয়ে ছুটে এসে দেখি আমার স্ত্রী সেখানে সত্যি ছোট ছেলের ঘাড় কামড়ে ধরেছে, রক্তে ভিজে লাল হয়ে উঠছে বালিশ, বিছানা। আমি চেঁচিয়ে উঠতে সে মুখ তুলে তাকায়, তখন দুজনেই দেখি তার ঠোঁটে রক্ত লেগে রয়েছে। স্ত্রী যে নিজের ছেলের ঘাড় কামড়ে রক্ত খাচ্ছিলেন এ বিষয়ে আমার মনে এখন আর কোনো সন্দেহ নেই। স্ত্রীকে সেই থেকে আর ছেলের কাছে হেসতে দিচ্ছি না, তাকে ঘরবন্দি করে রেখেছি। আর আগের মতোই নার্স ছেলেটির দেখাশোনা করছে। বলা বাহুল্য, আমি বর্তমানে মানসিকভাবে খুবই বিপর্যস্ত। এরকম অদ্ভুত ভৌতিক ঘটনা আমি একেবারেই মেনে নিতে পারছি না। কিন্তু নিজের চোখে দেখা তো, ভ্যাম্পায়ারদের বিষয়ে এতদিন যা কিছু পড়েছি সে সবই ভৌতিক কাহিনী, কিন্তু এখন যা দেখছি খোদ ইংল্যান্ডে এ যুগেও তাদের উৎপাত বহাল আছে। এ বিষয়ে তাই আপনার সঙ্গে সকালবেলা কথা বলতে চাই। আপনি রাজি থাকলে নিচের ঠিকানায় টেলিগ্রাম পাঠাবেন দয়া করে। আপনার অভিমত হাতে এলে সকাল 10টা নাগাদ আপনার সঙ্গে দেখা করব। ঠিকানা ফার্গুসন চিজম্যান, ল্যাম্বারলি। আপনার বিশ্বস্ত রবার্ট ফার্গুসন। পুনশ্চ আপনার সহকারী বন্ধু ডক্টর ওয়াটসনের সঙ্গে আমার বহু আগের পরিচয়। ব্ল্যাক হিতে আমরা একসঙ্গে রাগবি খেলতাম। আচ্ছা, হ্যাঁ, এইবার আমি চিনেছি। বিগ বব ফার্গুসন নামে ডাকতাম আমরা ওকে। জানো, এত ভালো রাগবি প্লেয়ার রিচমন্ডে আগে আসেনি। ব্যাস, তাহলে তো আর ভাবনার কিছু রইলই না। কেসটা অ্যাকসেপ্ট করে ওকে এক্ষুনি টেলিগ্রাম পাঠাও। পরদিন ঠিক সকাল 10টায় ফার্গুসন হাজির হলেন আমাদের বেকার স্ট্রিটের বাড়িতে। মিনিট খানেকের মধ্যেই ওনার স্ত্রীর প্রসঙ্গ উঠতেই তিনি কোনো ভূমিকা না করেই বললেন, মিস্টার হোমস, আমার স্ত্রী আমাকে প্রচণ্ড ভালোবাসে, এ বিষয়ে এতটুকুও সন্দেহ নেই। আমি তাকে ভালোবাসি, কিন্তু সেই সঙ্গে আমাদের সন্তানকে রক্ষা করার দায়িত্ব তো আছে আমার ওপর। ঘটনা যা কিছু ঘটেছে সবই চিঠিতে উল্লেখ করেছি। এখন বলুন তো, আপনার কি অভিমত? আমার মতামত জানার চেয়ে আপনি বরং আমার কয়েকটা প্রশ্নের জবাব দিন। প্রথমে বলুন, এমন এক আশ্চর্য ঘটনা ঘটার পরে আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনার স্ত্রী কি এখনো আপনার সন্তানদের কাছাকাছি আছেন? না মিস্টার হোমস, বারবার তাকে প্রশ্ন করেছি, কি হয়েছে তোমার, এমন কাজ কেন করছো তুমি? কিন্তু কোনো উত্তর না দিয়ে সে শুধু অদ্ভুত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার মুখের দিকে। মিস্টার হোমস, সেই চাহনি দেখে এতটুকু বুঝেছি যে ওর মাথা ঠিক থাকুক বা না থাকুক, আমার প্রতি ভালোবাসা তার রয়েছে। আমি ওকে যথেষ্ট খারাপ ভাষায় অনেক কিছু বলেছি,
এবং যথেষ্ট কর্কশ স্বরে চিৎকার করে, কিন্তু তারপরেও আমার প্রতি ওর সম্মান কিন্তু এতটুকুও ক্ষুণ্ণ হয়নি। আর এছাড়া সেদিন কি যেন একটা বলতে চেয়েছিল সে, তার চোখের দিকে চেয়ে সেটা বুঝতে পেরেছিলাম আমি, কিন্তু পর মুহূর্তেই সেই দৌড়ে ঢুকে গেল নিজের ঘরে, দরজা আটকে দিল ভেতর থেকে। সেই থেকে সেই ঘরেই আছে, কথা বলা বা খবর পাঠানো দূরে থাক, আমার সঙ্গে দেখাও করতে রাজি হচ্ছে না। আমি তো ওর এরকম কার্যকলাপের কারণটাই বুঝতে পারছি না। ডলোরেস নামে ওরই দেশের বাড়ির এক পরিচারিকা আমাদের বাড়িতে আছে, কাজের মেয়ে হলেও সে আমার স্ত্রীর সমবয়সী, তাই দুজনের মধ্যে বন্ধুত্ব বেশ ভালো। ওই ডলোরেসই খাবার দাবার দিয়ে আসে আমার স্ত্রীকে। তাহলে এই মুহূর্তে আপনাদের ছোট ছেলেটির কোনো বিপদের সম্ভাবনা নেই তো? মিসেস ম্যাসন নামের একজন নার্স এই মুহূর্তে আমার ছোট বাচ্চাটির দেখভাল করছেন। উনি আমায় প্রমিস করেছেন সারাদিনে একটি মুহূর্তের জন্য উনি বাচ্চাকে নিজের কাজ ছাড়া করবেন না, আর ওর ওপর আমার পুরো ভরসা আছে। তবে ভাবনা শুধু আমার প্রথম পক্ষের স্ত্রীর ছেলে জ্যাককে নিয়ে। আপনাকে লেখা চিঠিতে আগেই জানিয়েছিলাম যে কিছুদিন আগেই আমার স্ত্রীর হাতে পরপর 2 বার সে মার খেয়েছে। ওর হাতে মার খেয়ে জ্যাক কি জখম হয়েছিল? না, সেটা হয়নি। ভদ্রলোকের কথা মন দিয়ে শুনতে শুনতে হোমস তার লেখা আগের চিঠিটা তুলে নিল। মিস্টার ফার্গুসন, কে কে আছে আপনার বাড়িতে? আমি, আমার স্ত্রী, আমাদের ছোট বাচ্চা ছেলেটি আর আমার আগের পক্ষের ছেলে জ্যাক। এছাড়া কাজের লোকেরা, এদের মধ্যে প্রথমেই ডলোরেস, তারপর নার্স মিসেস ম্যাসন, এছাড়া আছে মাইকেল, সে আমার রাস্তাবল দেখাশোনা করে, আর আছে 2 জন চাকর। এরা অল্প কিছুদিন হলো আমার বাড়ির কাজে বহাল হয়েছে। এই কজন ছাড়া আর কেউ নেই। যদ্দূর শুনছি বিয়ের আগে এ পক্ষের স্ত্রীর সঙ্গে আপনার তেমন জানাশোনা ছিল না, কথাটা কি ঠিক মিস্টার ফার্গুসন? হ্যাঁ মিস্টার হোমস, প্রথম পরিচয়ের কয়েক সপ্তাহ বাদেই আমি ওকে বিয়ে করেছিলাম। ডলোরেস কদিন কাজ করছে আপনাদের বাড়িতে? তা কয়েক বছর হলো। ও তো আপনার স্ত্রীর দেশের লোক বললেন, তাই না? অর্থাৎ আপনার এই পরিচারিকা ডলোরেস আপনার চেয়ে আপনার স্ত্রীকে ঢের বেশি চেনে, এটা ধরে নিতে বাধা নেই, কি বলেন? হ্যাঁ, তা আপনি নিশ্চয়ই বলতে পারেন। খুব ভালো। দেখলাম হোমস সঙ্গে সঙ্গে কথাটা নোট করে নিল, তারপর মুখ তুলে বলল, এটি পার্সোনাল ইনভেস্টিগেশনের কেস মিস্টার ফার্গুসন, তাই এখানে বসে না থেকে ল্যাম্বার্লিতে আমার যাওয়াটা প্রয়োজন। তবে আমরা আপনার বাড়িতে না উঠে তার বদলে কোনো সরাইখানায় উঠব। সরাইখানায়? হ্যাঁ মিস্টার ফার্গুসন, তাতে আপনার স্ত্রী যেমন অস্বস্তিতে পড়বেন না, তেমনি আমার কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। অবশ্য আমি আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব। বিশ্বাস করুন মিস্টার হোমস, আপনি আমার ওখানে আসুন। মনে মনে আমিও চাইছিলাম। বেস্ট অপশন হলো দুপুর 2টোয় ভিক্টোরিয়া থেকে একটা ট্রেন ছাড়ে, আর তাতে অনায়াসে আপনারা চলে আসতে পারেন। খুব ভালো, আমরা ওই ট্রেনেই উঠব। সঙ্গে ডক্টর ওয়াটসনও যাবেন। এবার আরও 2-4টে প্রশ্ন করব আপনাকে, অনুগ্রহ করে সঠিক উত্তর দেবেন। বলুন, কি জানতে চান? আপনার স্ত্রী এর আগে তার নিজের ছোট বাচ্চা এবং জ্যাক দুজনকেই মেরেছিলেন, তাই তো? ঠিক তাই। জ্যাককে আগে সে 2 বার মেরেছে, একবার লাঠি দিয়ে আর একবার খালি হাতে, এবং খুব নির্মমভাবে। কেন মেরেছিলেন তা বলেছিলেন? না মিস্টার হোমস, তবে জ্যাক যে তার 2 চোখের বিষ এবং তাকে একদম সহ্য করতে পারে না, এ কথাটা প্রায় আমার স্ত্রী বলতো। স্টেপ মাদার যারা, তাদের মুখে এমন কথা নতুন কিছু নয় মিস্টার ফার্গুসন। আমাদের চোখে মৃত সতীনের প্রতি হিংসে থেকেই এমনটা ঘটে। আচ্ছা, আপনার স্ত্রী কি স্বভাবে হিংসুটে? 100 বার মিস্টার হোমস, হিংসুটেপনা ব্যাপারটা তার স্বভাবে পুরোপুরি আছে। আপনার বড় ছেলে জ্যাকের বয়স বলছেন মাত্র 15, কিন্তু যতদূর আঁচ করছি বয়সের তুলনায় তার বুদ্ধি কিছুটা বেশি। তবে তার সৎ মা পরপর 2 বার কেন এমন বেধড়ক মেরেছে সেটা বলেছে সে? আগে না, ও তো বলেছে ওর সৎমা 2 বারই কোনো কারণ ছাড়া শুধু শুধু ওকে মেরেছে। আচ্ছা, আপনার বর্তমান স্ত্রীর সঙ্গে জ্যাকের সম্পর্ক আগে কখনো ভালো ছিল কি? কোনোদিনই নয়। সৎমার স্নেহ ভালোবাসা কোনোদিনই পায়নি জ্যাক,
তেমনই তার প্রতিও জ্যাকের ভালোবাসা আমার কখনো চোখে পড়েনি। তারপরেও আপনি যে বলছেন জ্যাক স্নেহপ্রবণ। হ্যাঁ মিস্টার হোমস, জ্যাক মন প্রাণ দিয়ে তার বাবাকে এতটাই ভালোবাসে যেটা দুনিয়ায় সচরাচর চোখে পড়ে না। আমার জীবন যেন ওর নিজের, আমি যা বলি বা যা করি তার মাঝে দিনরাত তন্ময় হয়ে থাকে সে। তাহলে ধরে নিচ্ছি দ্বিতীয়বার বিয়ের আগে পর্যন্ত জ্যাক মনের দিক থেকে আপনার কাছের মানুষ ছিল, কেমন? অবশ্যই। আপনি একটু আগেই বললেন জ্যাকের মন স্নেহ মমতায় পরিপূর্ণ, তাহলে পরলোকগত মায়ের স্মৃতি ও ভাবমূর্তিও আশা করি একই আছে তার মনে। এ বিষয়ে আপনার সঙ্গে আমি একমত মিস্টার হোমস। জ্যাক সম্পর্কে তো আপনি আমার কৌতূহল বাড়িয়ে দিচ্ছেন মিস্টার ফার্গুসন। আচ্ছা, আমি এবার আবার পুরনো প্রসঙ্গ আনছি। নিজের ছেলে আর জ্যাককে কি আপনার স্ত্রী দুবারই একসময় মেরেছিলেন? প্রথমবার সেরকমটাই ঘটেছিল বটে, কিন্তু দ্বিতীয়বার শুধু জ্যাককেই মেরেছে সে। নার্স মিসেস ম্যাসন বলেছেন দ্বিতীয়বার নিজের ছেলের গায়ে হাত দেয়নি আমার স্ত্রী। এখানেই তো পুরো ব্যাপারটা জটিল হয়ে উঠছে মিস্টার ফার্গুসন। আপনি কি বলতে চাইছেন ঠিক বুঝতে পারছি না মিস্টার হোমস। এখন না বোঝাই স্বাভাবিক। রহস্য সমাধান না হওয়া পর্যন্ত আমি তার উপর একটার পর একটা তত্ত্ব বা থিওরি তৈরি করি। অভ্যাসটা খারাপ হলেও আমি নিরুপায়, সব কেসেই ওইভাবে এগোই আমি। তাহলে ওই কথাই রইল, কাল দুপুর 2টোয় দেখা হচ্ছে ভিক্টোরিয়ায়। ল্যামবার্লিতে চেকার্স ইনে এসে উঠেছি আমি আর হোমস। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা সরাইখানা। মাসটা নভেম্বর, বছরের প্রায় শেষ। সূর্য ডুবে গেছে অনেকক্ষণ আগে। সন্ধ্যের পর আকাশ বাতাস কেমন যেন মন মরা, কুয়াশার মোড়কে ঢাকা। সাসেক্সের মেঠো পথ ধরে ঘোড়ার গাড়ি চেপে এক আদ্যিকালের পুরনো ফার্ম হাউসের সামনে এসে হাজির হলাম আমরা। ফার্গুসন এখানেই থাকেন ওর স্ত্রী আর ছেলেকে নিয়ে। ফার্ম হাউসের বিশাল চিমনি সেই টিউডর যুগের সাক্ষ্য বহন করছে। পুরনো আমলের এক গন্ধ যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে বাড়িটাকে। প্রাচীন আমলের টাইলসে বাঁধানো ফ্লোরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে লক্ষ্য করলাম বাড়ির সিলিং অনেকটাই উঁচুতে। বাড়ির ভেত ভারী ওক গাছের বিম দিয়ে বানানো। ফার্গুসন বেশ কিছুক্ষণ বাদে আমাদের একটা পেল্লায় ঘরে নিয়ে এলেন। সেকেলে ফায়ারপ্লেসে জ্বলন্ত কাঠের উত্তাপে এই ঘরে ইতিমধ্যেই এক উষ্ণ আবহাওয়া বিরাজ করছে। ঘরের ভেতরের দেওয়ালে জল রঙে আঁকা একাধিক ছবির পাশাপাশি ঝুলছে হরেক রকম বাসনপত্র আর ধারালো হাতিয়ার। দেখেই বুঝলাম এই সব হাতিয়ারের চল আছে দক্ষিণ আমেরিকায়, অর্থাৎ ফার্গুসনের দ্বিতীয় পক্ষের স্ত্রী এগুলো নিয়ে এসেছেন সুদূর পেরু থেকে। হাতিয়ারগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল হোমস। আচমকা তার গলায় বিস্ময়সূচক সুর শুনে চমকে তাকালাম। ঘরের কোণে একটা ঝুড়ির ভেতর একেবারে তালগোল পাকিয়ে শুয়েছিল একটা কুকুর। আমাদের দেখে সেটা উঠে এলো। লক্ষ্য করলাম কুকুরটা খোঁড়াচ্ছে, যাতে স্প্যানিয়েল। ওইভাবে খোঁড়াতে খোঁড়াতে সেটা এগিয়ে এসে তার প্রভু মিস্টার ফার্গুসনের হাত ধীরে ধীরে চাটতে লাগলো। বেচারা এমন খোঁড়াচ্ছে কেন মিস্টার ফার্গুসন? ঠিক বুঝতে পারছি না মিস্টার হোমস। এখানকার পশু চিকিৎসকও এই রোগটা ধরতে পারছেন না। বলছে এটা এক ধরনের পক্ষাঘাত, মানে মেরুদণ্ডের মেনিনজাইটিস। অবশ্য ওর অবস্থা এখন আগের চাইতে ভালো। আমার কার্লো শিগগিরই একদম ভালো হয়ে উঠবে। কিরে কার্লো, তাই তো? কার্লো অবোধ পশু, তাই অবলা। মনিবের প্রশ্নের উত্তর দিতে না পেরে করুণ চোখে তার দিকে চেয়ে রইল সে। কিন্তু তার সেরে ওঠার বিষয়ে যে সবার চিন্তা, সেটা যে সে টের পেয়েছে তা বোঝা গেল তার চাহনিতেই। তার লেজটা কেঁপে উঠল থরথর করে। অসুখটা হলো কি করে? আচমকা। কতদিন আগে? তা 4 মাস তো বটেই। রিমার্কেবল।
কুকুরটার এই অসুখের মধ্যে আমাদের রহস্যের একটা যোগসূত্র লুকিয়ে আছে। সে কি মিস্টার হোমস? কোন যোগসূত্রের কথা বলতে চাইছেন? এই মুহূর্তে বলার মতো কিছু নয়, তবে যেরকমটা ভেবেছি খানিকটা সেরকমই। আমার মনের অবস্থাটা একবার ভাবুন মিস্টার হোমস। আমার স্ত্রীকে ঘটনাক্রমে রক্তচষা ভ্যাম্পায়ার বলে সন্দেহ করতে শুরু করেছি। হয়তো শিগগিরই সে আমাদের ছেলের প্রাণ নেবে। এই অবস্থায় দয়া করে আমায় ধাঁধার মধ্যে রাখবেন না। আপনার ধারণা আমায় খুলে বলুন প্লিজ মিস্টার হোমস, প্লিজ। সমাধান যাই হোক, আমার মনে হয় সেটা শুনে আপনি কষ্টই পাবেন, তাই আপাতত থাকুক। এর বেশি এখন আমি আর কিছু বলবো না। মিস্টার ফার্গুসন কিছুই বলতে পারলেন না আর। কয়েক মুহূর্ত পরে শুধু বললেন, আপনারা আমায় মাফ করবেন। স্ত্রী কেমন আছে একবার দেখে আসি, দেখি ওর মত পাল্টেছে কিনা। কথাটা বলে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন মিস্টার ফার্গুসন। তিনি বেরিয়ে যেতেই হোমস এগিয়ে এসে দাঁড়ালো দেওয়ালের সামনে। দেওয়ালের গায়ে ঝোলানো ধারালো হাতিয়ারগুলোকে সে আবারও দেখতে লাগলো খুঁটিয়ে খুঁটিয়ে। একটু বাদেই ফিরে এলেন মিস্টার ফার্গুসন। চোখ মুখ দেখে আঁচ করলাম ওর স্ত্রীর অবস্থা একই আছে, এতটুকুও পাল্টায়নি। লম্বা পাতলা ছিপছিপে দেখতে এক যুবতী ওর পেছনে এলো। তার চামড়ার রং বাদামি। চা তৈরি ডলরেস? যুবতীকে লক্ষ্য করে বললেন মিস্টার ফার্গুসন। মিসেস ফার্গুসনকে চা দাও, ওর যখন যা দরকার হাতের কাছে এগিয়ে দিতে ভুলো না। শুনে মুখ তুলে ডলরেস তাকালো তার প্রভুর দিকে। তখনই খেয়াল করলাম চাপা রাগ মেশানো এক রাশ ঘৃণা যেন ঝরে পড়ছে ওর দু চোখ থেকে। ওর শরীর মোটেই ভালো নেই, খাবার মুখেই তুলছে না মতো। ফার্গুসন জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকাতে আমি জবাব দিলাম, আচ্ছা, আমায় দিয়ে কাজ হলে আমি কিন্তু এখনই ওকে গিয়ে দেখে আসতে পারি। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আসুন। ডলোরেসের সঙ্গে আমি একটা বন্ধ কাঠের দরজার সামনে এসে দাঁড়ালাম। চাবি বের করে দরজা খুলেই পা চালিয়ে ভেতরে ঢুকলো সে। ওর পেছন পেছন আমি। সঙ্গে সঙ্গে ভেতর থেকে দরজায় ছিটকিনি এঁটে দিল সে। আমার ঠিক সামনে খাটে বিছানায় শুয়ে এক যুবতী জ্বরের প্রকোপে কাঁপছে থরথর করে। ইনি যে মিসেস ফার্গুসন সেটা বুঝতে পারলাম। মহিলা জ্বরের ঘোরে বেহুঁশ ছিলেন, কিন্তু আমি ঘরে ঢুকতেই চোখ মেলে তাকালেন। সে দু চোখে একরাশ ভীতি মেশানো, কিন্তু চোখ দুটো সত্যিই সুন্দর। আমি এগিয়ে গিয়ে তার এলিয়ে পড়া একটি হাত তুলে শিরা পরীক্ষা করতে দেখলাম স্বস্তি ভাব তার চোখে মুখে। তাপমাত্রা পরীক্ষা করে বুঝলাম জ্বর এখনো আছে। আজ 2 দিন মনে একইভাবে শুয়ে আছে। এমন ভাবে চলতে থাকলে আর কদিন বাঁচবে কে জানে। তাই আমার হাজবেন্ড কোথায় গেলেন? বেশ লক্ষ্য করলাম প্রশ্ন করতে গিয়ে তার সুন্দর মুখ আবেগে লাল হয়ে উঠেছে। চিন্তা করবেন না, উনি নিচেই অপেক্ষায় আছেন আর আপনার সঙ্গেই দেখা করতে চাইছেন। আমি দেখা করব না, মোটেও দেখা করব না ওর সঙ্গে। শয়তান, ও একটা শয়তান। ওই নচ্ছার বদমাসটাকে নিয়ে আমি কিভাবে দিন কাটাবো? তা আমি কি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি? না, শুধু আপনি কেন, কেউ কোনোভাবে সাহায্য করতে পারবে না। সব শেষ, সব ধ্বংস হয়ে গেছে। সব যখন শেষ হয়েছে তখন আমার যা খুশি আমি তা করব। ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনি কিন্তু কোনো কারণে আপনার স্বামীকে ভুল বুঝেছেন। মিস্টার ফার্গুসন কিন্তু আগের মতোই এখনো আপনাকে গভীরভাবে ভালোবাসেন। যে ঘটনা ঘটেছে তাতে উনি নিজেও গভীর আঘাত পেয়েছেন। জানি উনি আমায় এখনো ভালোবাসেন, আমি নিজেও কি তাকে ভালোবাসি না? তারপরেও আমাকে এমন ভাবতে ওর একটু বাঁধলো না? আমাকে ওসব যা তা বলতে সে একটু বিহ্বল বোধ করলো না? কিভাবে এরকমটা সম্ভব হলো সেটা কি বলতে পারেন আপনি? দেখুন, উনি নিজেও দুঃখ পেয়েছেন, কিন্তু হয়তো ব্যাপারটা বোঝাতে পারেননি আপনাকে, আর তাই।
না, উনি কখনোই বুঝতে পারেন না, তবে আমাকে বিশ্বাস করা ওর উচিত ছিল। আপনি ওর সঙ্গে সত্যিই দেখা করবেন না? না না, ওর মুখের ওই সব জাতা গালিগালাজ আর চোখের ওই চাহনি আমি কখনোই ভুলতে পারবো না। ওর সঙ্গে দেখা করব না আমি। আপনি এবার যান, আমার জন্য কিছুই করতে পারবেন না আপনি। মনে করে ওকে শুধু একটা কথা বলবেন, আমার ছেলেটাকে যেন আমার কাছে পাঠিয়ে দেয়। আমি যখন ওর নিজের মা, তখন ওর ওপর আমার একটা অধিকার নিশ্চয়ই আছে, তাই না? আপনি এবার যান, এই কথাটা ছাড়া ওকে বলার মতো আমার কিছু নেই। কথাটা বলেই দেওয়ালের দিকে পাশ ফিরে শুয়ে পড়লেন মিসেস ফার্গুসন। আমিও আর অপেক্ষা করলাম না। নিচের কামরায় মিস্টার ফার্গুসন বসেছিলেন। তার গলা দিয়ে যেন আগুন ঝরে পড়ছিল। পাশেই বসেছিল হোমস। মা হলেও বাচ্চা ছেলেটাকে ওর কাছে পাঠাবো কি করে? হ্যাঁ, আমার মুখ থেকে এবার বাকি পুরো কথোপকথন শুনে মিস্টার ফার্গুসন বললেন, ওর মাথায় আবার কোন অদ্ভুত নেশা চাগার দেবে কে বলতে পারে? ওই ছেলেরই পাশ থেকে রক্তমাখা ঠোঁটে কিভাবে উঠে দাঁড়িয়েছিল সেই দৃশ্য আমি এখনো ভুলতে পারিনি। ছেলেটাও নার্স মিসেস ম্যাসনের কাছে নিরাপদে আছে, ওখানেই সে থাকবে। মিসেস ফার্গুসনের পরিচারিকাটি চা এনে দিতেই সুন্দর দেখতে একটি অল্প বয়সী ছেলে ঘরে ঢুকল। দৌড়ে এসে সে মিস্টার ফার্গুসনের গলা জড়িয়ে আদুরে গলায় বলল, ড্যাডি ড্যাডি, আই মিসড ইউ। কি ভালো যে লাগছে তোমায় দেখে। ছেলেটির বয়স বড়জোর বছর 15, কিন্তু হাবভাব আর কথাবার্তা অনেকটা আদুরে মেয়ের মতো। শুধু আমি নই জ্যাক। ছেলেটির হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিস্টার ফার্গুসন বললেন, মিস্টার হোমস আর ডক্টর ওয়াটসনও এসেছেন। মিস্টার হোমস মানে সেই বিখ্যাত ডিটেকটিভ? মিস্টার ফার্গুসনের বড় ছেলে জ্যাক এবার আমাদের দিকে তীক্ষ্ণ চোখে তাকালো। ওর চোখের চাহনি দেখে মনে হলো আমাদের যেন সে ঠিক পছন্দ করছে না। তবে যেভাবে ও কথাটা জিজ্ঞেস করলো তাতে এটা স্পষ্ট যে ছেলেটি আমাদের নাম শুনেছে। কই মিস্টার ফার্গুসন, আপনার ছোট ছেলেটি কই? ওকে একবার দেখান। যাও তো জ্যাক, মিসেস ম্যাসনকে বলো তোমার ছোট ভাইকে নিয়ে যেন একবার এখানে আসে। বাবার হুকুম শুনে ঘর ছেড়ে বেরোলো জ্যাক। পেছন থেকে নজরে পড়ল হাঁটার সময় খোঁড়াচ্ছে সে। পা ফেলার সঙ্গে সঙ্গে শরীর কেঁপে উঠছে থরথর করে। মেরুদণ্ডের দুর্বলতাই যে এর আসল কারণ আমার অভিজ্ঞ চোখ তা নিমেষে ধরে ফেলল। খানিক বাদে মিসেস ম্যাসন এলেন মিসেস ফার্গুসনের ছোট বাচ্চাকে কোলে নিয়ে। দুহাত বাড়িয়ে নার্সের কাছ থেকে নিজের কোলে তাকে টেনে নিলেন মিস্টার ফার্গুসন। আর তখনই চোখে পড়ল বাচ্চাটির তুলতুলে গলার উপর একটা ছোট ক্ষত চিহ্ন, শুকিয়ে যাওয়া। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে মিস্টার ফার্গুসন নিজের মনেই বলে উঠলেন, আহা, এমন পুতুলের মতো সুন্দর বাচ্চার গলায় যে দাঁত বসায় সে মা না রাক্ষসী? কিন্তু এইটুকু নয়, আমার আরও কিছু দেখা তখনও বাকি ছিল। মিস্টার ফার্গুসনের এই মন্তব্য হোমসের কানে গেছে কিনা দেখতে মুখ ফেরাতেই দেখি সে ঘাড় ঘুরিয়ে দূরের জানলার কাঁচের দিকে চেয়ে ওপাশে কিছু দেখছে তন্ময় হয়ে। খানিক বাদে কি কারণে আপন মনে হঠাৎ হেসে উঠল হোমস। ঘাড় ঘুরিয়ে এবার সে তাকালো মিস্টার ফার্গুসনের বাচ্চা ছেলেটির দিকে। তারপর ওর গলার ক্ষত চিহ্নটার দিকে চোখ পড়তে খানিকক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে দেখলাম হোমসকে। তার তুলতুলে হাত দুটো নিয়ে আদর করে দুটোকে হ্যান্ডশেকের ভঙ্গিতে ঝাঁকিয়ে দিয়ে হোমস বলল, বিদায় এই পরিবারের কনিষ্ঠতম নাগরিক, বিদায়। বড় অদ্ভুতভাবে তুমি তোমার জীবন শুরু করলে হে। নার্স, আপনার সঙ্গে একটু কথা আছে, এপাশে আসুন। মিসেস ম্যাসনকে ঘরের এক পাশে সরিয়ে এনে কি যেন তার সঙ্গে আলোচনা করল হোমস। মিনিট কয়েক বাদে সে বলল, আপনার সব দুশ্চিন্তা খুব শিগগিরই কাটবে আশা করছি। ধৈর্য ধরুন আর একটু স্থির হন।
হোমসের শুধু এই কয়েকটা কথাই কানে এলো। নার্স মহিলার মুখে রা না কাটলেও কথায় ধার আছে, স্বভাব উগ্র, তাও জানতে বাকি নেই। হোমসের কথা ফুরোতে আর দাঁড়ালেন না নার্স, বাচ্চাটিকে তার বাবার কোল থেকে তুলে নিয়ে চলে গেলেন ঘর ছেড়ে। কিছুক্ষণ বাদে জ্যাকও ফিরে এলো। এই নার্স মহিলাটিকে আপনার কেমন লাগলো? ওর মনটা সোনার মতো খাঁটি, আপ্রাণ ভালোবাসেন আমার বাচ্চাকে, কিন্তু বাইরে থেকে দেখলে কিছুই বোঝা যায় না। মিসেস ম্যাশনকে তোমার কেমন লাগে জ্যাক? মিস্টার ফার্গুসনের বড় ছেলেকে আচমকাই প্রশ্ন করল হোমস। শুনেই জ্যাকের মুখখানা কালো হয়ে গেল। ঘাড় নেড়ে বোঝালো তাকে সে মোটেও পছন্দ করে না। আমার জ্যাকি যে কাকে পছন্দ করে আর কাকে করে না ভেবে বের করা রীতিমতো কঠিন। ও যাদের পছন্দ করে আমি তাদের দলে, এটাই আমার সৌভাগ্য। বাবার বুকে এই ফাঁকে মুখ গুঁজেছিল জ্যাক। নিজেকে ছাড়িয়ে নিয়ে মিস্টার ফার্গুসন বললেন, যাও জ্যাক, এবার বাইরে যাও। জ্যাক ঘর থেকে বেরিয়ে যেতে পেছন থেকে কিছুক্ষণ তার দিকে চেয়ে রইলেন মিস্টার ফার্গুসন। তারপর মুখ ফিরিয়ে বললেন, মিস্টার হোমস, সবই দেখলেন, এবার বলুন আমাকে সহানুভূতি জানানো ছাড়া আর কি কিছু আপনার করার আছে? আমার এই সমস্যা এত জটিল যে এখন মনে হচ্ছে এর মাঝে আপনাকে ডেকে হয়তো ভুল করেছি। সমস্যা সূক্ষ্ম, তাতে সন্দেহ নেই, তবে যতটা ভাবছেন তত জটিল নয়। সমস্যার সমাধান অনেক আগেই হয়ে গেছে, আপনার এখানে এসে পৌঁছবার আগেই। তবু তা কতদূর ঠিক তা যাচাই করতেই আমার এখানে আসা। তাহলে তা খুলে বলছেন না কেন মিস্টার হোমস? কপালে হাত বুলিয়ে প্রশ্ন করলেন মিস্টার ফার্গুসন। আর কতদিন এরকম চাপা উদ্বেগের মধ্যে আমার দিন কাটবে বলুন তো? সবটা খুলে অবশ্যই বলবো, কিন্তু তার আগে একবার আপনার স্ত্রীর সঙ্গে দেখা করা খুব দরকার। ওয়াটসন, তুমি তো ওকে খানিক আগে পরীক্ষা করে এসেছো, তো এই মুহূর্তে আমার সঙ্গে কথা বলার মতো দৈহিক সুস্থতা কি ওর আছে? হ্যাঁ, নিশ্চয়ই। কথা বলার জন্য উনি যথেষ্টই সুস্থ। তাহলে চলুন ওর কাছেই যাওয়া যাক। সব সমস্যার জট ওর সামনেই খুলব। আমার সঙ্গে সে দেখা করবে না, কথাও বলবে না বলে তো সে আবার পণ করে বসেছে। আপনি চলুন তো আমার সঙ্গে, তারপর দেখা যাবে উনি কথা বলেন কিনা। ওয়াটসন, আমাদের মধ্যে ওর কাছে সরাসরি যাবার এখতিয়ার একমাত্র তোমারই আছে। একবার ভেতরে ঢুকে ওই কাগজটুকু ওর হাতে দাও। বলেই এক চিলতে কাগজে কি লিখে ভাঁজ করে হোমস গুঁজে দিল আমার হাতে। তারপর আর কথা চলে না। হোমস আর মিস্টার ফার্গুসনকে নিয়ে ওপর তলার সেই বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালাম। টোকা দিতেই দরজার পাল্লা অল্প খুলে মুখ বের করল ডলোরেস। তার হাতে কাগজটা দিয়ে মিসেস ফার্গুসনকে পৌঁছে দিতে বললাম আমি। তিনজনে আমরা ঠায় দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ দরজার বাইরে। খানিক বাদেই দরজা আবার ফাঁক হল, আর ডলোরেস মুখ বাড়িয়ে চেঁচিয়ে বলল, উনি দেখা করবেন, সব শুনবেন বললেন। শুনে আমি আর দেরি করলাম না, মিস্টার ফার্গুসন আর হোমসকে নিয়ে ভেতরে ঢুকলাম। মিসেস ফার্গুসন ততক্ষণে বিছানায় উঠে বসেছেন। এবার আপনাকে একটা কথা বলবো মিস্টার ফার্গুসন। জানবেন, সবচেয়ে তাড়াতাড়ি কোনো অস্ত্রোপচার করা হলেই তাতে ব্যথা হয় খুব কম। সে নিয়ম মেনেই বলছি। আপনার স্ত্রী সম্পূর্ণ নির্দোষ এক মহিলা, যিনি আপনাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন। তার সঙ্গে কিছুটা অজান্তেই খুব খারাপ ব্যবহার করা হয়েছে। মিস্টার হোমস, এ আপনি কি বললেন? যা বললেন তা যদি সত্যি হয়, যা বললেন তার প্রমাণ দিন। আমি আজীবন আপনার কাছে ঋণী হয়ে থাকবো মিস্টার হোমস। প্রমাণ করবো বলেই তো আমার এখানে আসা, কিন্তু তাতে আপনি অন্য দিক থেকে খুব দুঃখ পাবেন। দুঃখ পাবো, তবু আপনি বলুন, আমার স্ত্রীর নির্দোষিতা প্রমাণের বিনিময়ে যে কোনো দুঃখ আমি সইতে পারবো মিস্টার হোমস। বেশ, তাহলে শুনুন। লন্ডনে আমার বেকার স্ট্রিটের আস্তানায় বসে যে রক্তক্ষেকো ভ্যাম্পায়ারের গল্প আপনি শুনিয়েছিলেন, আমি তা বিশ্বাস করিনি। ওসব ভুতুড়ে গাল গল্প। তাছাড়া ইংল্যান্ডে এরকম কোনো অপরাধ এখনো পর্যন্ত ঘটেনি। অথচ আপনি নিজে আপনার স্ত্রীকে তার কচি ছেলের পাশ থেকে উঠে দাঁড়াতে দেখেছেন এবং দেখেছেন তাঁর ঠোঁটে রক্ত। হ্যাঁ, দেখেছি বইকি, আর তা দেখেই তো ব্যাস, বউয়ের ঠোঁটে রক্ত দেখে আপনি ধরে নিলেন উনি তার নিজের ছেলের রক্ত শুষে খাচ্ছিলেন। কেন মশাই,
ক্ষতস্থান থেকে রক্ত টেনে বের করতে সেখানে মুখ লাগিয়ে রক্ত শুষে নেবার কোনো ঘটনার কথা আপনার মনে এলো না কেন সেই মুহূর্তে? ক্ষতস্থানের বিষ বের করতে অতীতে এদেশেরই এক রানী একইভাবে ক্ষতস্থানের রক্ত শুষে বের করেছিলেন, আর তার নজির তো ইংলিশ ইতিহাসের পাতাতেই আছে, তাই না? বিষ? রবার্ট ফার্গুসন যেন আকাশ থেকে পড়লেন। হ্যাঁ, বিষ। আমিও অবাক দৃষ্টিতে চেয়ে আছি শার্লকের দিকে, কিন্তু সে বলে চলেছে, আপনার বাড়ির দেওয়ালে দেওয়ালে ঝুলছে দক্ষিণ আমেরিকার আদিম যুগের অসংখ্য ধারালো হাতিয়ার। পাখিমারা ওই ধনুকের পাশে তৃণটা ঝুলছে, অথচ তাতে তীর নেই। সেটা দেখেই সম্ভাবনাটা মাথায় এসেছিল। কিউরারি বা ওই রকম কোনো বিষাক্ত জড়িবুটি রসের তীরের ফলা ডুবিয়ে তাই দিয়ে আপনার ছোট বাচ্চাকে খোঁচালে সে বিষ আপনিই মিশবে তার রক্তে, আর সে বিষ সঙ্গে সঙ্গে শুষে বের না করলে তাকে আর বাঁচানো যাবে না। মিস্টার ফার্গুসনের মুখে কথা নেই। হোমসের উচ্চারিত প্রতিটি শব্দ তিনি মন দিয়ে শুনছেন। এরপরেই নজর পড়ল আপনার স্প্যানিয়েল কুকুরটার দিকে। দেখেই বুঝে ফেললাম তার রোগটা কি। মানুষের গায়ে খোঁচা দেওয়ার আগে বিষের ক্ষমতা পরীক্ষা করা হয়েছে কুকুরটিকে তীরের ফলা দিয়ে খুঁচিয়ে। বিষ কতটা কার্যকরী তা সে নিজেই দেখেছে। আর এই অপকর্ম যে করেছে সে আপনার খুব কাছের মানুষ, আপনার বড় ছেলে জ্যাক। তীরের ফলা দিয়ে জ্যাক তার ছোট ভাইকে খোঁচাচ্ছে এই দৃশ্য আপনার স্ত্রী নিজের চোখে দেখেছেন এবং তাই প্রচণ্ড রাগে ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মার মেরেছেন। ওই জায়গায় অন্য যে কেউ থাকলে তাই করত। সঙ্গে সঙ্গে ক্ষতস্থানের বিষাক্ত রক্ত সেখানে ঠোঁট লাগিয়ে চুষে বের করেছেন। তাই তার ঠোঁটে রক্ত লেগেছিল, আর আপনি তাকেই ভুল বুঝলেন। জ্যাকি, আমার জ্যাকি এমন কাজ করেছে। জানেন, আপনি জ্যাককে খুব ভালোবাসেন বলেই তার এহেন অপরাধের কথা তিনি আপনার কাছে নালিশ করেননি। পাছে আপনি মনে ব্যথা পান বা নিজেও আপনি ওকে বকাবকি বা মারধর করেন। প্রমাণ চাইছিলেন না আপনি খানিকক্ষণ আগে? এই হলো প্রমাণ। জ্যাকি, ও গড! বুঝতে পারছি আমার কথা বিশ্বাস করতে আপনার একটু কষ্টই হচ্ছে, কিন্তু মিস্টার ফার্গুসন, এ নির্মম সত্য। এই তো খানিক আগের ঘটনা। বাচ্চাকে কোলে নিয়ে আপনি যখন আদর করছিলেন তখন চোখে পড়ল ঘরের জানলার কাছে মুখ ঠেকিয়ে সে এক দৃষ্টে তাকিয়ে আছে আপনার দিকে। নিষ্ঠুর হিংসার আগুন জ্বলছে তার দু চোখে। আমার প্রিয় জ্যাকি যেমন এক পাষণ্ড তৈরি হয়েছে, এটাও আমায় বিশ্বাস করতে হবে। হোমস এবার সোজাসুজি তাকালো মিসেস ফার্গুসনের দিকে। মিসেস ফার্গুসনের থেকে উত্তরের অপেক্ষা করতে হলো না, কারণ জ্যাকির অপকর্মের বিবরণ শুনতে শুনতে কান্নায় ভেঙে পড়েছিলেন মিসেস ফার্গুসন। এবার চোখ মুছে মিস্টার ফার্গুসনের দিকে সরাসরি তাকিয়ে বললেন, উনি ঠিকই বলেছেন, কিন্তু আমি সে কথা দুর্নামের ভয়ে বলতে পারিনি। এত ভাববার কিছু নেই মিস্টার ফার্গুসন। আমার মতে জ্যাকির এই বদ স্বভাবও সেরে যাবে, তবে সেজন্য হাওয়া বদল দরকার। আমি প্রেসক্রিপশন লিখলে বলবো বছরখানেকের জন্য সমুদ্রের ধারে কোনো জায়গায় ওকে রাখা উচিত, তবেই ওর স্বভাব একেবারে শুধরে যাবে। কিন্তু একটা কথা ম্যাডাম, কার ভরসায় নিজের ছোট ছেলেকে এই কদিন নিজের থেকে আলাদা রেখেছিলেন? নার্স মিসেস ম্যাসনকে আমি সবই বলেছি, উনি সবই জানেন। আমিও গেস করে নিয়েছিলাম, না হলে আর একটা কেলেঙ্কারি ব্যাপার করতে পারত। মিস্টার ফার্গুসন আর স্থির থাকতে পারলেন না। চেয়ার ছেড়ে উঠে এগিয়ে এসে দাঁড়ালেন স্ত্রীর বিছানার পাশে। কান্নার আবেগে থরথর করে কাঁপছিলেন তিনি। স্পষ্ট দেখলাম মিসেস ফার্গুসনের দুগাল বেয়েও জল গড়াচ্ছে দরদর করে। দুজনেই নিশ্চুপ, এতটুকু শব্দ নেই ঘরের ভেতরে। কাঁদতে কাঁদতে মিস্টার ফার্গুসন তার কাঁপতে থাকা হাত দুটো বাড়িয়ে দিলেন স্ত্রীর দিকে। এমন এক স্বর্গীয় মুহূর্তে আমাদের আর এই ঘরে থাকার অর্থ হয় না। তুমি যেটা ভাবছো আমিও কিন্তু সেটাই বলছি। ডলোরেস, তুমি তাহলে এখন বাইরে যাও। ওয়াটসন, চলো আমরাও। কায়দা করে ডলোরেসকে প্রায় বগল দাবা করে আমরাও ঘরের বাইরে বেরিয়ে এলাম। এতদিন পরে এক মারাত্মক শঙ্কা থেকে নিষ্কৃতি পেয়েছেন মিস্টার ফার্গুসন। তাই হয়তো প্রেম প্রদর্শনের জন্য আমাদের উপস্থিতিকেও ভুলে গিয়েছেন তিনি।
যদিও সেটাই স্বাভাবিক মিসেস ফার্গুসনের পক্ষেও। যাই হোক, আবার লন্ডন, বেকার স্ট্রিটের আস্তানায় ফেরা। যে চিঠির মাধ্যমে এই কেসের শুরু, তার জবাবে হোমসের চিঠির উল্লেখ না করলে এ কাহিনীর সমাপ্তি বাকি থাকবে। চিঠিখানার বয়ান ছিল এরকম: বেকার স্ট্রিট, 21শে নভেম্বর। মিস্টার মরিসন, প্রসঙ্গ ভ্যাম্পায়ার। আপনার 19 তারিখের লেখা চিঠির উত্তরে সানন্দে জানাচ্ছি যে আপনাদের মক্কেল মিনসিং লেনে ট্রি ব্রোকার ফার্গুসন অ্যান্ড মুরহেড প্রতিষ্ঠানের মিস্টার ফার্গুসনের সমস্যা নিয়ে ইতিমধ্যেই আমি তদন্ত করেছি এবং তার এক সন্তোষজনক সমাধানে পৌঁছেছি। আপনার সুপারিশের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার বিশ্বস্ত শার্লক হোমস। এতক্ষণ তোমরা শুনছিলে শার্লক হোমসের অ্যাডভেঞ্চার, দ্য অ্যাডভেঞ্চার অফ দ্য সাসেক্স ভ্যাম্পায়ার। মূল রচনা স্যার আর্থার কোনান ডয়েল, নাট্যরূপে মৃত্তিকা এবং সুশ্রী। শার্লক হোমসের চরিত্রে বিভা ক্যাফে থেকে ছিল কৌশিক, ওয়াটসনের চরিত্রে অর্থাৎ গল্প পাঠে ছিল শঙ্খ, মিস্টার ফার্গুসনের চরিত্রে ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সায়ন্তন, মিসেস ফার্গুসনের চরিত্রে ও গল্পের সূত্রধার আমি সায়নী, ডলরিসের চরিত্রে দিব্যানী, জ্যাক ও মরিসনের চরিত্রে সুশ্রী। আজকের পর্বের সমগ্র ধ্বনি, পরিকল্পনা ও আবহে ছিল সুশ্রী। সমগ্র প্রচার ও অলঙ্করণে ছিল রৌনক। পরিচালনা ও উপস্থাপনায় টিম কাউন্টলেস টেলস। আজকের উপস্থাপনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে। আর আমাদের টিমকে যদি কেউ আর্থিকভাবে সাহায্য করতে চাও তাহলে ইউপিআই আইডি দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। তোমাদের অল্প সাহায্য আমাদের পর্ব আরও ভালো করে উপস্থাপনা করতে অনেকটা সাহায্য করবে। আর আমাদের উৎসাহিত করতে অবশ্যই গল্পগুলো সবার সঙ্গে শেয়ার করে দিও। তাহলে আজকের মতো চলি, পরের সপ্তাহেই আসছে আরেকটি নতুন গল্প। ততক্ষণ সঙ্গে থাকো আর শুনতে থাকো কাউন্টলেস টেলস, গল্প যেখানে অল্প নয়।